এক্সাইটেড নিউজ কাজী অ্যান্ড কাজীটির সৌজন্যে আজকের হ্যাপেনিং পয়েন্টের আয়োজনে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি জান্নাতুন নাহার জাকিয়া। দর্শক, আজ ইংরেজি নববর্ষের প্রথম দিন। নতুন বছর মানে নতুন স্বপ্ন, নতুন প্রত্যাশা। আর এই শুভ দিনে বাংলাদেশে শুরু হলো প্রাথমিক শিক্ষার্থীদের বই বিতরণ এবং রঙিন ব্যাগ কাঁধে মুখ ভরা হাসি নিয়ে ছেলেমেয়েরা আজ হাতে পাচ্ছে সারা বছরের লেখাপড়ার রসদ, নতুন বই। এই যে বই শুধু কাগজ আর ছাপা অক্ষর নয়, এগুলোই আগামী বাংলাদেশ গড়ার বীজ। নববর্ষে আনন্দ আর শিক্ষার আলো, এই দুই মিলিয়ে আজকের বাংলাদেশ যেন আরও প্রাণবন্ত হয়ে উঠেছে। দর্শক, এই আনন্দ, এই অর্জন আর এই যে উদ্যোগ কতটা সফল হলো তাই নিয়ে আজকে আমরা আলোচনা করব আমাদের আজকের অতিথির সঙ্গে। আজকে অতিথি হিসেবে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন অধ্যাপক কর্নেল অবসরপ্রাপ্ত কাজী শরীফুদ্দীন, শিক্ষাবিদ। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আয়োজনে। ধন্যবাদ। আজকে আমরা দর্শকদেরকে বলছিলাম যে প্রাথমিক শিক্ষার্থীরা নতুন বই পাচ্ছে এবং এই যে উৎসাহ উদ্দীপনায় তারা নতুন বই নিয়ে নতুন ক্লাসে ভর্তি হবে, ক্লাসে উঠবে, পড়াশোনা শুরু করবে। প্রতি বছরের মতো এবারও বছরের প্রথম দিনে বই বিতরণ, এটি শিক্ষার্থীদের আসলে মানসিকভাবে কতটা ইতিবাচক প্রভাব ফেলবে বলে আপনার মনে হয়? ধন্যবাদ কর্তৃপক্ষকে, ধন্যবাদ আমার প্রিয় দর্শক শ্রোতাদের, সকলকে হ্যাপি নিউ ইয়ার। আজকে নতুন বছরের প্রথম দিনে শিক্ষার্থীরা হাতে তাদের বই পাবেন। এটা শিক্ষার্থীর জন্য একটা আনন্দ ঘন মুহূর্ত। সাধারণত প্রত্যেকটা নববর্ষের বাংলা, ইংলিশ যেখানেই হোক না কেন, নববর্ষের কিছু প্রতিজ্ঞা থাকে। তা আজকে এই ইংলিশ নববর্ষের প্রথম প্রতিজ্ঞা হচ্ছে নববর্ষকে স্বাগত জানানো। দ্বিতীয়ত হচ্ছে ভুল থেকে শিক্ষা নেওয়া, গত বছর যে ভুল ছিল সেখানে। 3 নম্বর হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট, ভবিষ্যতের সঠিক পরিকল্পনা, লক্ষ্য ও সংকল্প নির্ধারণ করা। তো ভবিষ্যতের সঠিক পরিকল্পনা, সংকল্প এবং লক্ষ্য নির্ধারণ করতে হলে প্রথম আমার সবচেয়ে ইম্পর্টেন্ট যে আদর্শ সন্তানকে, আদর্শ ছাত্রকে ভবিষ্যতের পথে তাদের জন্য গাইডলাইন, দিক নির্দেশনা এবং তাদের পরিকল্পনাকে বাস্তবায়ন করা। সেই দৃষ্টিকোণ থেকে আজকে যখন কোমলমতি শিশুরা সর্বপ্রথম বছরের প্রথম দিন নতুন বই হাতে পাবে, তাদের ভিতর যে এটা সাইকোলজিক্যাল একটা এফেক্ট হবে যে তারা সামনের বছরে যাচ্ছে, নতুন ক্লাসে উঠছে, নতুন করে শিখবে, নতুন করে ঘুরবে, নতুন করে জানবে, বড় হবে, গাড়ি চালাবে, বাড়ি চালাবে, দেন লেখাপড়া করে, যে গাড়ি ঘোড়া চড়েছে, সেই তথ্য উপত্যগুলো সবগুলোর আজকে সেই দিনটার যাত্রা শুরু হলো, যেটা সাধারণত নববর্ষের প্রথম দিনে শুরু হয়। বাট এখানে কিছুটা লিমিটেশন আছে। লিমিটেশন হচ্ছে 100% শিক্ষার্থী কিন্তু বই পাচ্ছে না। আমাদের ম্যাক্সিমাম শিক্ষার্থী যারা পাচ্ছেন তারা হচ্ছে প্রাইমারি লেভেলের। হ্যাঁ, তো প্রাইমারি লেভেলের শিক্ষার্থীরা যখন বই পাচ্ছে, এবছর আমাদের যে এনসিটিভি যারা আমাদের বইগুলো পাবলিশ করে থাকেন, মিনিস্ট্রি অফ এডুকেশনের আন্ডারে যে আমাদের একটা দপ্তর আছে, মাওসি তত্ত্বাবধায়ক করেন এবং মিনিস্ট্রি অফ এটা পরিচর্যা করেন, তাদের যে তথ্য মোতাবেক এবছর 30 কোটি বই পাবলিশ হওয়ার কথা, কিন্তু সেখানে 11 কোটি বই এখনও পাবলিশ হয় নাই। যদিও আমার তথ্যটা হচ্ছে গত 26শে ডিসেম্বরের, তারপরে এই 4টা দিনের তথ্যটা আমি আপডেটেড না। তা এই দৃষ্টিকোণ থেকে আমাদের জন্য কিছুটা কষ্টের। প্রথমত যে ছাত্রছাত্রীর কাছে বইটা আমরা যখন পৌঁছে দিচ্ছি, শুধু বইটা দিয়ে উৎসব করলে হবে না। যুগের পরিবর্তনে আমরা প্রতিনিয়ত সামনের দিকে এগিয়ে যেতে হবে এবং নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করতে হবে কেমন করে তারা এই বইগুলো আত্মস্থ করবে। আর এই বইয়ে যে তথ্য উপত্যগুলো আছে, সেই কারিকুলাম সঠিকভাবে প্রণয়ন করা হয়েছে কিনা সেটা সঠিকভাবে দেখার দায়িত্ব হচ্ছে মিনিস্ট্রি অফ এডুকেশন, এনটিআরসি এবং আমাদের যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, এডুকেশন ডিপার্টমেন্ট যারা আছেন, তারা এটা দেখবেন। এই দৃষ্টিকোণ থেকে স্কুলে যারা পড়াবেন তারা ক্যাপেবল কিনা সেটাও আমাদের দেখতে হবে। অবশ্যই প্রাথমিক পর্যায়ে সরকারিভাবে এই যে বিনামূল্যে বই বিতরণ, সেটা মান বৃদ্ধিতে, শিক্ষার মান বৃদ্ধিতে কতটা কার্যকর বলে আপনার মনে হয়? ধন্যবাদ। প্রাথমিক পর্যায়ে যে বাচ্চারা আমাদের সর্বপ্রথম একটা বই জীবনের প্রথম হাতে পেল, তাদের জন্য একটা হচ্ছে টোটালি হিস্টোরিক্যাল ডে, জীবনের একটা ঐতিহাসিক মুহূর্ত। আর যে বাচ্চারা সাধারণত অর্থনৈতিকভাবে দুর্বল ফ্যামিলিটা, তাদের জন্য বই কেনা এবং বাচ্চাদের শেখানো এটা খুব কষ্টকর, তাদের জন্য এটা অনেক মূল্যবান। আবার যারা
মধ্যবিত্ত বা উচ্চবিত্ত বা উচ্চ মধ্যবিত্ত আছেন, সবাইকে আজকে এই প্রাথমিক বাচ্চাদের যে একই দিন বইগুলো দেওয়া হচ্ছে, এটা আমাদের জন্য যে শিক্ষাক্ষেত্রে সমতার সমভাবে বন্টন করা হচ্ছে, এটার একটা পরীক্ষা। সেই পরীক্ষাতে আমরা এগিয়ে যাচ্ছি। এই দৃষ্টিকোণ থেকে সেই শিশু যারা অর্ধশিক্ষিত, অশিক্ষিত, দরিদ্র বা দরিদ্রের সময় নিচে যারা বসবাস করছে, মফস্বলে যারা বসবাস করছে, যারা উপজাতি বিভিন্ন জায়গায় তারা বসবাস করছে, তারা আজকে বইটা পাচ্ছে। মানে আমরা তারা একটা নতুন ক্লাসের এনলিস্টেড হলো, তারা পড়ালেখা করে তাদের নতুন যাত্রা আবার শুরু করলো। এটা তাদের জন্য খুব অনুপ্রেরণার উৎস। আচ্ছা, বাস্তব ভিত্তিক যে শিক্ষা আমরা বলে থাকি, যেটা শ্রেণীকক্ষে শিক্ষা এবং পাঠ্যপুস্তকের শিক্ষা, এবং এই যে বাস্তবে শ্রেণীকক্ষে শেখার ঘাটতি কোথাও রয়ে যাচ্ছে কিনা? দেখুন, শিক্ষা একটা বড় সেক্টর। কোনো দেশের ভবিষ্যৎ চিন্তা ভাবনা করতে গেলে আগে শিক্ষা নিয়ে চিন্তা ভাবনা করতে হবে। বারবার মনীষীরা বলেছেন এবং আমি আপনার স্টেজে বলেছি যে যদি কোনো জাতি ভবিষ্যৎ 100 বছর দিকে চিন্তা ভাবনা করতে হয়, সে কনফুসিয়াসের তথ্য মোতাবেক শিক্ষাক্ষেত্রে বিনিয়োগ করতে হবে। আর শিক্ষাক্ষেত্রে বিনিয়োগ করতে গেলে শিক্ষা শুধুমাত্র তোতা পাখির মতো একটা জিনিস শিখিয়ে দেওয়া না। শিক্ষা হচ্ছে বুঝিয়ে শুনিয়ে নতুন গড়ার কারিগর হিসেবে তাকে উপস্থাপন করা। এটার জন্য প্রয়োজন হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার। যে প্রতিষ্ঠানে পড়ালেখা করবে, এই প্রতিষ্ঠানটা কত সুন্দর, সুন্দর মানে বড় বড় বিল্ডিং হতে হবে, ইট ইজ নট দ্যাট। অন ওভার দ্য ওয়ার্ল্ড, আমি অস্ট্রেলিয়াতে এই ট্রেনিং করতে গিয়েছি, এই এডুকেশন, কোয়ালিটি এডুকেশন ফর ফিউচার জেনারেশন উপরে। ওখানে দেখেছি স্যাটেলাইট ক্লাস। আই মিন একটা ক্লাস এখান থেকে নিয়ে অনেক দূরে একটা কর্নারে, এখানে শুধু ক্লাস 8-এরই পড়ালেখা হবে, কারণ তারা বোর্ড পরীক্ষায় অংশগ্রহণ করবে। তাদের জন্য অন্য কোনো ডিস্টার্ব যাতে না হয়, কোমলমতি সেই শিক্ষার্থীদের নিয়ে প্রকৃতির পরিবেশে এবং অভিজ্ঞ শিক্ষক এবং প্রশিক্ষক দ্বারা তাদের ট্রেনিং দেওয়া হচ্ছে। আবার বাংলাদেশের কিছু কিছু জায়গা দেখেছি যে অনেক বড় স্কুল আছে কিন্তু শেখানোর মতো কোনো শিক্ষক নাই। একদম। অনেক বড় প্রতিষ্ঠান আছে কিন্তু তাদের যে ওয়াশরুমটা, যেটা আমাদের সামাজিক দৃষ্টিকোণ থেকে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, বিশেষ করে ফিমেল স্টুডেন্টদের জন্য, যে ওয়াশরুমগুলো পরিষ্কার পরিচ্ছন্ন না হলে জীবনের ম্যাক্সিমাম সময়টা, মানে দিনের ম্যাক্সিমাম সময়টা তার শিক্ষা প্রতিষ্ঠানে কাটায়। এই শিক্ষা প্রতিষ্ঠানের ওই পরিবেশ যদি না থাকে, সো ইনফ্রাস্ট্রাকচার, অবশ্যই স্বাস্থ্যকর পরিবেশ যদি না থাকে, ডেফিনেটলি ইনফ্রাস্ট্রাকচার, টিচার, দেন গার্ডিয়ান। আমাদের বাইরের প্রতিষ্ঠানগুলোতে, আমেরিকার অ্যারিজোনা স্টেট ইউনিভার্সিটি থেকে আমি দেখেছি আফটার সার্টেন টাইম গার্ডিয়ান হ্যাজ টু বি প্রেজেন্ট, বিকজ গার্ডিয়ান হচ্ছে সহযাত্রী, সোর্স অফ ইন্সপিরেশন, যেখানে অর্থ দিয়ে সহযোগিতা করছেন, শিক্ষক সাপোর্ট দিয়ে সহযোগিতা করছেন, নিজের মেন্টাল সাপোর্ট দিয়ে সহযোগিতা করছেন। সেই প্যারেন্টিংয়ের জায়গাটা অনেক অনেক দূরে আছি। আচ্ছা, আমরা এই বিষয়ে আরও কথা বলবো আপনার সাথে। দর্শক, আমাদের হ্যাপেনিং পয়েন্টের আয়োজনে একটা বিরতি নেবার সময় হয়ে গেছে। একটা বিরতির পর ফিরে আসছি, আমাদের সাথে থাকুন। দর্শক, বিরতির পর আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের হ্যাপেনিং পয়েন্টে, এবং আজকে আমরা কথা বলছিলাম নতুন বই, নতুন স্বপ্ন নিয়ে। আপনারা যেহেতু জানেন যে প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে আজকে নতুন বই বিতরণ শুরু হয়েছে। স্যার, বিরতিতে যে আবার এক মুহূর্তে আমরা জানছিলাম যে 100% শিক্ষার্থীকে বই দেওয়া সম্ভব হয়নি। এই যে যারা বই পেল না, তাদেরকে কিভাবে আমরা রিকভারি করতে পারবো? ধন্যবাদ। দেখুন, প্রত্যাশা এবং প্রাপ্তির মাঝখানে যদি মিল না থাকে তাহলে ডিসস্যাটিসফ্যাকশন থাকে। যে স্টুডেন্ট ভেবেছিল আজকে নতুন বই পাবো, নতুন একটা উৎসব মুখর পরিবেশে জীবনে যাত্রা শুরু করব নতুন বছরের, সে বই পেল না। এটার জন্য সত্যি আমাদের যারা দায়িত্বে আছেন তার অবহেলা, এটা আমাদের অস্বীকার করার কিছু নেই। এবছর আমাদের প্ল্যান করা হয়েছে 26-এ, আই মিন 2026 সালে 30 কোটি বই পাবলিশ করার জন্য। এবং এই 30 কোটি পাবলিশ করার জন্য আমাদের মাধ্যমিক পর্যায়ে 21,43,24,000, ষষ্ঠ শ্রেণী ছিল 4,43,00,000, সেখানে ছাপানো হয়েছে মাত্র 2 কোটি
43,65,000। ক্লাস 7-এর এটা ছিল 4,15,00,000, সেখানে ছাপানো হয়েছে মাত্র 70,55,000, যেখানে ছিল 4,25,00,000। এখন নবম শ্রেণী বা দশম শ্রেণী দুইটা মিলে তো একটা ক্লাস, এটা ছিল 5,70,00,000 ছাপানোর কথা ছিল, ছাপানো হয়েছে মাত্র 2,20,00,000। যখন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলা হচ্ছে তারা কয়েকটা ব্লেম গেম করছে, দ্যাট ইজ নট ট্রু। নাম্বার 1 ব্লেম করছে যে বাস্টিং ফ্যাক্টর। বাস্টিং ফ্যাক্টরটা কি? একটা হচ্ছে কি, শিশুদের চোখের সুরক্ষার জন্য যে বই যখন পাবলিশড হয় ওর একটা লেন্স রেজুলেশন আছে, এটা সাধারণত 20 না হলে শিশুদের চোখের উপর এফেক্ট করে, যে আমরা যে বই টই পড়ি সেই জন্য, এইটা নাকি হচ্ছে না। নাম্বার 2 তারা কি বলছে, জিএসএম যেটা সাধারণত পেপার 85 হওয়ার কথা, সেখানে 70 থেকে 82 পর্যন্ত পেপার আসছে। মানে এটা বিশ্রী রকম অবস্থা। নাম্বার 3 হচ্ছে কি ওবিএ, যেটাকে অপটিক্যাল ব্রাইটিং এজেন্ট। অপটিক্যাল ব্রাইটিং এজেন্টটা হচ্ছে কি, একটা পেপার যখন আমরা প্রিন্ট করি তার অপোজিট পেজে গিয়ে দেখা যায় কিন্তু ওই পেজে কি কি লেখা আছে, ছাপ পড়ে যাচ্ছে। এইটা কিন্তু বাচ্চাদের জন্য, স্টুডেন্টদের জন্য খুব ক্ষতিকর, মানে ডিসহারমোনি। তারা ঠিকমতো পড়তেই পারছে না, চোখ ক্ষতি হয়ে যায় সব কিছু। তারা এই ব্লেম গেমগুলো করছে, কিন্তু এই ব্লেম গেমগুলো তো করলে হবে না। গত বছর এটা নিয়ে খুব একজন ভদ্রলোক, আমাদের নাম বলতে এখনকার কোনো লজ্জা নাই, কারণ যেহেতু আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাচ্ছে এরা, সেহেতু এদের মনে করতে হবে। এনসিপি নেতা গাজী সালাউদ্দিন তানভীর, এই ভদ্রলোক গত বছর প্রায় 28 কোটি টাকার একটা গ্যাঞ্জাম। এখন এনসিটিভিতে ডক্টর রিয়াদ নামে এক ভদ্রলোক আছে এবং ওনার নেতৃত্বে একটা সিন্ডিকেট, এটা আমার কথা না, এটা কয়েকটা পেপারে আসছে, এবং দুদুকের সহপরিচালক রাশেদ হাসান ওনার টিম নিয়ে রিসার্চ করছেন। এই বছর এই সিন্ডিকেটে প্রায় 45 ক্রো তারা মিসহ্যান্ডলিং করছে। এই ব্যাপারে যদি আমার আইন প্রণয়নকারী সংস্থা সঠিকভাবে দায়িত্ব পালন না করে, এই ব্যাপারে আমার মন্ত্রিত্বে সচিব বা যারা এই দায়িত্বে আছেন, আমার খুব কষ্ট হয়। ঢাকা ইউনিভার্সিটির টিচাররা অনেক আগেই বলতেন যে শিক্ষা ব্যবস্থা যদি দেশের সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠানের একজন শিক্ষকের হাতে দেওয়া হতো, তাহলে আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা রাতারাতি পরিবর্তন হয়ে যেত। প্রফেসর আবরার সাহেব উনি কিন্তু ঢাকা ইউনিভার্সিটির একজন প্রফেসর, সেখানে আমাদের বিন্দুমাত্র কোনো উন্নতি দেখছি না, বরং এই জবাবদিহিতার কোশ্চেন উনি দিতে পারছেন না। উনি বলছেন অন্তর্বর্তীকালীন, গতবার যে চুক্তিভিত্তিক চেয়ারম্যান ছিলেন এনটিএসসি, তাকে চুক্তি বাতিল করা হয়েছে, কিন্তু ওখানে যে টিমটা, যে গ্যাংটা, তারা কিন্তু ঠিকই আছে। আমাদের কোমলমতি শিক্ষার্থীর ভবিষ্যৎ প্রজন্মকে শিক্ষার জন্য যে বই তুলে দেব, সেটা নিয়ে এরকম নোংরামি বিজনেস করে, তাদেরকে যদি আইনের কাঠগড়ায় না দাঁড়া করা হয়, সরি টু সে, এটার সাথে আরেকটা বলি, বিশ্বের উন্নত দেশে, বিশেষ করে ব্রাজিল আমেরিকাতে, ওই অ্যাডমিন ক্যাডার বলতে সর্বপ্রথম বোঝা হয় যে বিসিএস-এর আমাদের দেশে যেটা মানে শিক্ষা ক্যাডার, তাদের ইম্পর্টেন্ট বেশি, কারণ তারা নতুন প্রজন্মকে সামনের দিকে শিখিয়ে দেয়। আর আমাদের এই দেশে ডিসিএসপি যারা অ্যাডমিন ক্যাডার, তাদের ইম্পর্টেন্স দেওয়া হয় কি জন্য? এই বিসিএস, এক মিনিট ম্যাম, যারা এই বিসিএস শিক্ষা ক্যাডারের লোক, তারা শিক্ষার প্রতি তাদের আগ্রহ নাই। এই এনটিআরসিতে পোস্টিংয়ের জন্য, মাওসিতে পোস্টিংয়ের জন্য, দেন নাইমে পোস্টিংয়ের জন্য তারা খুব বেশি ইম্পর্টেন্ট। অবশ্যই দায়িত্বের জায়গাটাকে অবশ্যই প্রশ্নবিদ্ধ করতে হবে, এবং সেটা আপনি বলছিলেন, নিশ্চয়ই যারা আছেন সেখানে সেটা এই বিষয়টাতে নজর দেবেন। আপনার কথার প্রেক্ষিতে আমি সেটাও বলতে চাই, ডিজিটাল যুগে ছাপা বইয়ের গুরুত্ব কমেছে কিনা এখন পর্যন্ত, এবং সেই সাথে বেড়েছে কিনা সেটাও কি আপনার মনে হয়, বিশেষ করে প্রাথমিক শিক্ষায়? ডিজিটাল যুগে যখন যে যুগ আসুক না কেন, প্রিন্টেড ভার্সন অ্যান্ড ডিজিটাল ভার্সন টোটালি টু ডিফারেন্ট থিং। আমাদের এটা নতুন করে ভাবতে হবে। ট্যাবের মাধ্যমে আমরা যদি এই বইটা আমরা ট্যাবের মাধ্যমে পাঠিয়ে দিতে পারি, তাহলে ইনস্টেড অফ এতগুলো বই দেওয়ার পরিবর্তে যদি নতুন বছরে একটা করে ট্যাব দিয়ে দিই বাচ্চাদের হাতে, তাহলে কিন্তু আরও বেশি কম খরচে, সাশ্রয়ী খরচে এটা করা হবে। বাট নট ইন দ্য প্রাইমারি এডুকেশন। প্রাইমারি এডুকেশনে তাদের বইয়ের প্রতি একটা আগ্রহ থাকতে হবে। একটা লাইব্রেরিতে যখন বাচ্চারা যায়, যদি শিক্ষকরা তাকে মোটিভেশন দেয় যে বাবা আমাদের বাসায় আমি নজরুল ইসলাম, কাজী নজরুল ইসলামকে ডাকবো, আইনস্টাইনকে ডাকবো, আমি রবীন্দ্রনাথ ঠাকুরকে ডাকবো, তোমার কেমন লাগবে বাসা থেকে? তো বলে হ্যাঁ, তারা মরে গেছে, কেমন করে আসবে? না, তোমাকে আজকে তাদের সঙ্গে দেখা করাই দেবো,
কোথায় দেখা করব? লাইব্রেরিতে, স্কুলের লাইব্রেরিতে। স্কুলের লাইব্রেরিতে সেই জীবন্ত কবি কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর, আইনস্টাইন, সমগ্র বিজ্ঞানীরা আছেন। এই তাদেরকে শিখার আগ্রহ সৃষ্টি করতে নতুন যে প্রিন্টেড ভার্সন বই, তার অবদান অস্বীকৃত। অবশ্যই। আপনি শিক্ষকদের কথা বলছিলেন, আমি যদি অভিভাবকদের কথা বলি, তারা কিভাবে আসলে শিক্ষার্থীদেরকে এই ভূমিকা নিতে পারেন আগ্রহ সৃষ্টিতে বই পড়তে? দেখুন, আমি এর ভিতরে একটা কথা বলেছি, প্যারেন্টিং। প্যারেন্টিং ইজ সামথিং এলস। আমি আমার মা বাবার কাছ থেকে প্রথম জীবনে যেটা শিক্ষা গ্রহণ করেছি, আমি যখন যেখানেই শিখি না কেন, ওই প্যারেন্টস বা ফ্যামিলি থেকে শিক্ষাটা, ওটা আমার আজীবন থাকবে, অ্যাসেট। সিম্পল একটা উদাহরণ, একটা বাচ্চা যখন সুইমিং পুলে যায়, কিন্তু ছোটকাল থেকে আমরা জেনেছি যে পানিতে যখন আমরা নামি, পানিতে একটা ফেরেশতা আছে, সো পানিতে গিয়ে কোনো অন্যায় কিছু করা যাবে না, পেশাব করা যাবে না। কিন্তু সুইমিং পুলে গিয়ে আমার নতুন বাচ্চারা, তাদেরকে ওই মোটিভেশনটা দিতে হবে যে পানিতে একজন ফেরেশতা আছে। এইগুলো আসে কিন্তু আমার ফ্যামিলি থেকে। তো প্যারেন্টিংয়ের কোনো বিকল্প নাই। একটা প্রস্ফুটিত ফুল সামনের দিকে আগাতে গেলে তার তৈরিতে যারা ছিল, তাদের অবদানকে প্রথম শিক্ষা করতে হবে। জীবনের প্রথম শিক্ষা হচ্ছে মায়ের কাছ থেকে আসতে হবে, তারপর আস্তে আস্তে প্যারেন্টিং। শিক্ষার্থীদের কথা যেহেতু বলছে, প্রতি বছরই আমরা দেখতে পাই যে প্রত্যন্ত যে অঞ্চলগুলো আছে, সেখানে ঝরে পড়া শিশুরা আসলে এই যে শিক্ষা কার্যক্রমে পিছিয়ে যাচ্ছে, তাদেরকে এই যে শিক্ষার মধ্যে নিয়ে আসতে কি কি উদ্যোগ নেওয়া যেতে পারে বলে আপনার মনে হয়? ভেরি গুড কোশ্চেন। ড্রপ আউট, যারা শিক্ষক থেকে বেরিয়ে যাচ্ছে, আমাদের শিক্ষা ক্যাডারের বা শিক্ষা সেক্টরের বা শিক্ষা মন্ত্রণালয়ের বা শিক্ষা পরিদপ্তরের পুরো একটা টিম আছে কিন্তু এই দায়িত্বে, যে ড্রপ আউট। আর ড্রপ আউট যদি হয়, কেন ড্রপ আউট হলো, এটা রিসার্চ করার জন্য, এটা রিসার্চ, তথ্যের মাধ্যমে সত্যকে প্রতিষ্ঠিত করতে হবে। তো ড্রপ আউটের কয়েকটা কারণ আছে। একটা হচ্ছে আর্থিক অসচ্ছলতা, 2 নম্বর হচ্ছে ফেরিতে যারা যেখানে অবস্থান করছেন, সেখানে সব জায়গায় তো গ্রামে, বাংলাদেশে সে 68,000 গ্রামেরই তো সব জায়গায় প্রাইমারি স্কুল নাই। ঢাকা শহরে, রাজধানী শহরে, আমি এখানে যে বসে কথা বলছি, আমাদের মফস্বলে যেখানে টেলিভিশন নাই, যেখানে মিডিয়া নাই, যেখানে একদম ইলেকট্রিসিটি পর্যন্ত অনেক জায়গায় যায়নি, সেখানে তারা এই মোটিভেশনটা পাচ্ছে না। সেজন্য তারা আস্তে আস্তে প্রকৃতির তাড়নায় চিন্তা ভাবনা করছে, আমি যেহেতু ডে লিভারের কাজ করছি, আমার প্রতিদিনের যদি ছেলেটা আমার খাবার নিয়ে আসে, তাহলে আমি উপকার পাবো। তাহলে প্রাতিষ্ঠানিক শিক্ষার উপর তারা আসলে আগ্রহ হারিয়ে ফেলছে। প্রাতিষ্ঠানিক আগ্রহটা, সেই জন্যই প্রয়োজন জীবন ও কর্মমুখী শিক্ষা। আচ্ছা, প্রাথমিক শিক্ষার মান উন্নয়নের বইয়ের পাশাপাশি আর কোন বিষয়গুলোতে মনোযোগ দেওয়া প্রয়োজন বলে আপনার মনে হয়? শিক্ষকদের মূল্যায়ন করতে হবে। শিক্ষক হিসাবে যাদেরকে আমরা ওখানে বসিয়েছি, তারা প্রকৃত শিক্ষক হিসাবে দায়িত্ব পালনের যোগ্যতা কতটুকু আছে, এটা আবার বিচার্য বিষয়। আমরা XYZকে এনে বসিয়ে দিলাম শিক্ষক, নো। আমাদের যে এন্টার্নশিপ, প্র্যাকটিশনার, প্রভিশনাল যে সিস্টেম, এটা আসছে কিন্তু শিক্ষকতা পেশার থেকে। বিশ্বের সব জায়গায় যেহেতু কোমলমতি শিক্ষার্থীদের শিক্ষকের মাধ্যমে প্রথম শিক্ষা দেওয়া হয়, সেই জন্য প্রাথমিক শিক্ষকের মূল্য সবচেয়ে বেশি অল ওভার দ্য ওয়ার্ল্ড। এবং তো শিক্ষক, আমাদের প্রাথমিক শিক্ষক ও কোথায়? প্রাইমারি স্কুলের টিচার। ও কোথায়? ইউনিভার্সিটি টিচার। ইউনিভার্সিটির টিচার তো পড়ানোর অত বেশি প্রয়োজন নাই, উনি শুধু দিক নির্দেশনা দেবেন, যদি ভুল করে সেটা দেখিয়ে দেবেন। বাট প্রাইমারি স্কুলের শিক্ষকটা কাকাতুয়ার মতো তাকে শিখিয়ে দিতে হবে, দিস ইজ ট্রু, দিস ইজ ফলস, দিস ইজ হোয়াইট, দিস ইজ রেড। আমরা আমাদের আয়োজনে একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। যদি আপনার কাছে একেবারে সংক্ষিপ্ত উত্তর চাই যে নতুন বছরের প্রাথমিক শিক্ষায় কি ধরনের পরিবর্তন বা সংস্কার জরুরি? বাংলাদেশের সংস্কারের জন্য আমরা অনেক কমিশন গঠন করেছি, কিন্তু শিক্ষা নিয়ে কোনো সংস্কার কমিশন গঠন হয়নি। এটা অত্যন্ত জাতির জন্য দুর্ভাগ্য। কারণ আমরা বহির্বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে গেলে, নতুন প্রজন্মকে সামনে এগিয়ে নিতে গেলে শিক্ষার কোনো বিকল্প নাই। শুধুমাত্র শিক্ষা, অনলি শিক্ষা দিয়ে, লেট আস থিঙ্ক যে আমরা মোমবাতির মতো বাঁচি, নিজে জেলে অন্যকে আলোদান করে। তা আমাদের এই শিক্ষকরা যদি নিজেদের এই মোমবাতির মতো আমাদের স্টুডেন্টদের শিখিয়ে দিয়ে সামনের পথে এগিয়ে নিয়ে যেতে চান, তাহলে আমাদের সম্ভব।
কারিকুলাম, দ্যাট ইজ দ্য কনস্টিটিউশন। একটা দেশের জন্য যেমন সংবিধান অতি জরুরি, একটা শিক্ষা ব্যবস্থার জন্য কারিকুলাম হচ্ছে অতি জরুরি। যারা কারিকুলাম প্রণয়ন করতেছেন তারাই ব্যাপারে কতটুকু অজ্ঞ। শুধুমাত্র বিদেশে ট্রেনিং করতে গিয়ে মানে বিদেশে যা তা টাকা খাওয়া, এতগুলো দেশে গিয়েছি, দেশে আসার পর আপনি দেশের জন্য কি অবদান রেখেছেন, শিক্ষকদের প্রশিক্ষণের জন্য কি অবদান রেখেছেন, নতুন প্রজন্মের জন্য কি অবদান রেখেছেন, ছাত্রছাত্রী করে কেমন করে শিখাচ্ছেন। যদি আমরা সবাইকে সঠিকভাবে শিখাতে পারি, তার একটা হচ্ছে প্যারেন্টিং, শিক্ষক এবং স্টুডেন্ট তিনজনকে যদি এক মালায় না নিয়ে আসি, তাহলে আমাদের সামনের ভবিষ্যৎ খুব বেশি ভালো হবে আমরা না। বুঝতে পেরেছি। অসংখ্য ধন্যবাদ আপনাকে আজকের আয়োজনে যুক্ত হবার জন্য। ধন্যবাদ কর্তৃপক্ষকে। দর্শক, আজকে হ্যাপেনিং পয়েন্টে আমরা কথা বলছিলাম নতুন বই এবং নতুন স্বপ্ন নিয়ে। আমাদের অতিথি যেমনটা বলছিলেন, আসলে সবার মাঝেই বই বিতরণ করা সম্ভব হয়নি, এবং যারা বইয়ের থেকে এখনো পর্যন্ত প্রাপ্ত হয়নি তাদেরকে নিশ্চয়ই এই আওতার মধ্যে অতি শীঘ্রই নিয়ে আসা হবে। এই আশা রেখে আজকে হ্যাপেনিং পয়েন্ট এখানে শেষ করছি। অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে আবারও আপনাদের সামনে চলে আসবো। সাথে থাকুন।